আমরা চলো শুরু করব। দেখো আমরা লাস্ট ক্লাসে আমি যদি ভুল না করি আমরা আসলে প্রশোধন পর্যন্ত পড়ছিলাম। দাঁড়াও, আমরা লাস্ট ক্লাসে প্রশোধন পর্যন্ত পড়ছিলাম। আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করে লাস্ট ক্লাসে আমরা বিদায় নিছিলাম যে লুকায়িত পত্ররন্ধ্র প্রশোধনের হারকে কি করে, হ্রাস করে। ওকে, তো আজকে আমরা এখান থেকে করব। তো তোমাদের নোট করার প্রয়োজন নেই, নোট তো অলরেডি বায়োলজি ক্লাস এর এই ফেসবুক পেজেই আমরা পোস্ট করে দিছি। সো সেখান থেকেই তোমরা নোট দেখে নিতে পারো, প্রবলেম নাই। সেখান থেকে তোমরা নোট দেখে নিতে পারো। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে কি বলছে। সালোক সংশ্লেষণ বলতে একদম খাঁটি বাংলা ভাষায় যদি আমরা বলি যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, কার্বন ডাইঅক্সাইড এবং কি পানি, এই দুইটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এখান থেকে কি শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে এবং অক্সিজেন তৈরি করবে। শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে এবং কি বলতো অক্সিজেন তৈরি করবে। এখন মজার ব্যাপার ভাইয়া, এগুলো তো ছোটবেলা থেকেই পড়ে আসতেছি এবং এগুলো তো জানি আমরা, তাই না? তাহলে পরীক্ষায় আসলে কি আসে? পরীক্ষায় খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আসে, সেটা এই যে দেখো যে কয় অণু কার্বন ডাইঅক্সাইড কয় অণু পানির সাথে বিক্রিয়া করে কয় অণু গ্লুকোজ তৈরি করতেছে, কয় অণু অক্সিজেন তৈরি করতেছে, কয় অণু পানি তৈরি করতেছে। বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে যে কয় অণু কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতেছে, কয় অণু পানির সাথে বিক্রিয়া করতেছে, কয় অণু গ্লুকোজ তৈরি করতেছে, কয় অণু অক্সিজেন, আর কি বলতো কয় অণু পানি। দেখো অক্সিজেন যা বিক্রিয়া করে তার অর্ধেক তৈরি হয়, বিক্রিয়া করতেছে 12, তৈরি কত 6। তাহলে গ্লুকোজ তৈরি 1 আর অক্সিজেন কত বলতো 6 আর কার্বন ডাইঅক্সাইডও 6। ক্লিয়ার হিসাব? তাহলে এই বিক্রিয়াটা আমাদেরকে জানতে হবে। আবার যেহেতু রিটেন আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে, তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে রিটেনে বলতে পারে যে সালোক সংশ্লেষণের কি লিখো বলতো, বিক্রিয়া লিখো, তাই না? সালোক সংশ্লেষণের বিক্রিয়া লিখো। ওকে, ভালো কথা। এবার আসো, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আছে, এই সালোক সংশ্লেষণের জন্য আসলে কি কি লাগবে বা কি কি প্রয়োজন, মানে আমরা আসলে প্রিলিমিনারি কনসেপ্ট গুলো আলোচনা করতেছি যে কি কি লাগবে। তো চলো আমরা একটু পয়েন্ট আকারে দেখার চেষ্টা করি। এক নম্বর ক্লোরোপ্লাস্ট লাগবে। অর্থাৎ আমরা জানি যে উদ্ভিদে প্লাস্টিড থাকে। প্লাস্টিড 3 প্রকার, যে তার এক প্রকারের নাম ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলি? সবুজ খাদ্যের বা সবুজ জাতীয় হয় ক্লোরোপ্লাস্ট। আর এর প্রধান কাজ কোষের রান্নাঘর হিসেবে কাজ করে। এখানে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়, কোষের রান্নাঘর হিসেবে কাজ করে, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়। সো তার মানে আমরা যদি এই সালোক সংশ্লেষণ ঘটাইতে চাই তাহলে ক্লোরোপ্লাস্ট একটা ম্যান্ডেটরি জিনিস, এটা থাকতেই হবে। এরপরে দেখো কিছু এক্সেপশনাল কেস নিয়ে আলোচনা করা হয়েছে। এক্সেপশনাল কেসগুলো কি কি? সবুজ শৈবাল, রিক্সিয়া, মার্চেন্টিয়া, এদের মতো যারা থ্যালাইট, থ্যালাইট মানে কি? যাদের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তারা থ্যালাইট। তো এদের মতো যারা থ্যালাইট আছে, এরা বেসিক্যালি ব্রায়োফাইটা আর কি। তো এদের সমস্ত দেহই কি ক্লোরোপ্লাস্ট, মানে পুরো দেহটাই কি থাকে বলতো, ক্লোরোপ্লাস্ট থাকে। তারপরে আমরা বলছি যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ, যেমন আমরা যদি একটা আম গাছের কথা বলি, আম গাছের কি পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে, কচি কাণ্ডে ক্লোরোপ্লাস্ট থাকে। যেহেতু পাতাটাতে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে, তাই পাতাই কিন্তু সালোক সংশ্লেষণের বা ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ। তার মানে আমরা পাতা সম্পর্কে কিন্তু দুইটা কনসেপ্ট পড়ছি। ভাইয়া কি কি কনসেপ্ট পাতা সম্পর্কে? যে পাতা প্রশোধনের প্রধান অঙ্গ, আবার কি সালোক সংশ্লেষণেরও কি প্রধান অঙ্গ। কে? পাতা। কে? পাতা। ওকে, এবার আসো সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতেও কিন্তু কি বলতো থাইলাকয়েড আছে। সেই থাইলাকয়েডের গায়ে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, এখানেও কিন্তু এই সালোক সংশ্লেষণ সংগঠিত হয়। আবার যে শৈবালগুলো সবুজ শৈবাল নয়, মানে তোমাদের যে শৈবাল ও ছত্রাক চ্যাপ্টার আছে ওখানে পড়লে বুঝতে পারবা যে পৃথিবীতে সবুজ শৈবাল ছাড়াও আরো অনেক প্রকৃতির শৈবাল হয়। তো তার মধ্যে একটা শৈবাল লোহিত শৈবাল, বাদামি শৈবাল।
তাদের হচ্ছে কি একটা ক্রোম্যাটোফোর নামক অঙ্গাণু থাকে। এগুলো কিন্তু এক্সেপশনাল কেস। তুমি যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তার মানে তোমাকে এগুলো পড়তে হবে। তুমি যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তার মানে তোমাকে এগুলো কি করতে হবে, পড়তে হবে। যে লোহিত শৈবাল, বাদামি শৈবালে ফটোসিনথেটিক পিগমেন্ট গুলোতে ক্রোম্যাটোফোর নামক একটা অঙ্গাণু থাকে। এই ক্রোম্যাটোফোর নামক অঙ্গাণুতে বেসিক্যালি এই সালোক সংশ্লেষণটা সংগঠিত হয়, কারণ প্রয়োজনীয় উপাদানগুলো সেখানেই থাকে। ওকে, তার মানে দেখো 1 নম্বরে আমরা পড়লাম কি, ক্লোরোপ্লাস্ট লাগবে। তার মানে সালোক সংশ্লেষণের জন্য 1 নম্বর কম্পোনেন্ট ক্লোরোপ্লাস্ট। 2 নম্বর কম্পোনেন্ট রঞ্জক পদার্থ। 2 নম্বর কম্পোনেন্ট কি বলতো, রঞ্জক পদার্থ। তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন দাও না, একটু বন্ধু বান্ধবদের মেনশন দাও। এত সুন্দর করে গুছায় দিচ্ছি, এত জটিল একটা চ্যাপ্টার, তারপরে হচ্ছে তোমরা গুরুত্ব দিচ্ছ না, তাই না? তাহলে দেখো যে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড এবং হচ্ছে ফাইকোবিলিন। পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় রঞ্জক পদার্থ কয় প্রকার, রঞ্জক পদার্থ বেসিক্যালি এই 3 প্রকার, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন। ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, তারপরে কি বলতো ফাইকোবিলিন, এই হচ্ছে 3 প্রকার। তাহলে দেখো এই ক্লোরোফিল আবার 2 প্রকার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। এ থাকে হচ্ছে 75%, ক্লোরোফিল এ থাকে কত 75%, ক্লোরোফিল বি থাকে হচ্ছে কত 25%। ক্লোরোফিল বি থাকে কত 25%। ওকে, দুটা পার্সেন্টেজ। এবার আসো কোনটার কালার কি। এর কালার হচ্ছে তোমার এ যেটা, এটা হচ্ছে হলদে সবুজ, হলদে সবুজ, ঠিক আছে। বি এর কালার যেটা, এটা হচ্ছে কি নীলাভ সবুজ। এবার ভাইয়া প্যাচ লাগে, কোনটা কি মনে রাখতে পারি না, কোনটা হলদে সবুজ কোনটা নীলাভ সবুজ মনে থাকে না। আচ্ছা, কেমনে মনে রাখবা খেয়াল করো। ক্লোরোফিল বি, বি না, বি দি হচ্ছে ব্লু, বি দি কি ব্লু, তার মানে ব্লু মানে কি নীল। সেখান থেকে মনে রাখবা যে ক্লোরোফিল বি হচ্ছে কি নীলাভ সবুজ। ওকে, ভালো কথা। এরপরে দেখো ক্লোরোফিল এ ছাড়া, ক্লোরোফিল এ ছাড়া অর্থাৎ ক্লোরোফিল বি এবং যত পিগমেন্ট গুলো আছে, সেটা ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন, এরপরে আরো পাবো আমরা ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, ঠিক আছে, লাইকোপিন, আর অনেক পাবো। অর্থাৎ ক্লোরোফিল এ ছাড়া বাকি যা আছে সবাইকে হচ্ছে আমরা বলে থাকি সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্স। সহযোগী পিগমেন্ট বা হচ্ছে কি বলতো অ্যান্টেনা কমপ্লেক্স। তার মানে তোমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে অ্যান্টেনা কমপ্লেক্সের মধ্যে কোনটি থাকে না। অ্যান্টেনা কমপ্লেক্সের মধ্যে থাকে না কে, ক্লোরোফিল এ, অর্থাৎ ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড সহ যত সহযোগী এই যে আরো পিগমেন্ট আছে, ফাইকোবিলিন সহ আরো যা আছে, সবগুলোকে বলা হয় হচ্ছে সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্স। কারণ এদের কাজ হচ্ছে ক্লোরোফিল এ কে সহায়তা করা, এদের কাজ হচ্ছে কি ক্লোরোফিল এ কে সহায়তা করা। এই কারণে ক্লোরোফিল এ কে বলা হয় সক্রিয় অণু। ক্লোরোফিল এ কে কি বলা হয়, সক্রিয় অণু বলা হয়। ওকে, এবার আসো ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েডের মধ্যে হচ্ছে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা জ্যান্থোফিল। ক্যারোটিন আর হচ্ছে জ্যান্থোফিল, এই দেখো ক্যারোটিন আর একটা কি জ্যান্থোফিল। ক্যারোটিনের কালার কমলা, ক ক, এই যে ক ক, ক্যারোটিন কমলা, ক্যারোটিন কমলা, ক্যারোটিন কমলা, ক্যারোটিন কমলা। তাহলে ক্যারোটিনের ভিতরে কি থাকতেছে, এই ক্যারোটিনয়েডের ভিতরে থাকতেছে কি ক্যারোটিন আর জ্যান্থোফিল। পরীক্ষা তোমাকে প্রশ্ন দিবে যে ক্যারোটিনয়েড কোন দুটির সমন্বয়ে গঠিত, তাহলে ক্যারোটিন আর হচ্ছে কি জ্যান্থোফিলের সমন্বয়ে গঠিত। তাহলে ক্যারোটিনের কালার কি কমলা আর জ্যান্থোফিলের কালার কি হলুদ। এবার আসো এখানে সংকেত আছে ক্যারোটিনের আর হচ্ছে কি বলতো জ্যান্থোফিলের। যারা যাবি ডিতে এক্সাম দিবা তাদের অনেক সময় এই সংকেতগুলো চলে আসে, তাদের অনেক সময় কি সংকেতগুলো চলে আসে। সংকেতগুলো কিন্তু সমগোত্রীয়, ঠিক আছে। সমগোত্রীয় কেমন, দেখো যে তুমি কি পড়তেছো ক্যারোটিনয়েড পড়তেছো, ক্যারোটিনয়েডের ভিতরে কি ক্যারোটিন আর হচ্ছে কি আছে জ্যান্থোফিল আছে। দেখো ক্যারোটিনের সংকেত হচ্ছে তোমার C40 H56O, আর হচ্ছে জ্যান্থোফিলের সংকেত হচ্ছে C40 H56O2। তার মানে পার্থক্যটা হচ্ছে কোথায়, এই অক্সিজেনে, এই অক্সিজেনে, ঠিক আছে। এরকম একটু মানে একদম হুবহু মনে রাখা পসিবল না, বাট এক্সামে আসলে যাতে অ্যাটলিস্ট ডিফারেন্সিয়েট করতে পারো এইভাবে হচ্ছে মনে রাখবা। এরপর আসো ফাইকোবিলিন, এখানে দুইটা থাকে, এটা ফাইকোসায়ানিন আর একটা হচ্ছে ফাইকোইরিথ্রিন।
ফাইকোসায়ানিন, আরেকটা কি ইরেথ্রিন। মনে রাখবা নিন নিন নিন, আরেকটা হচ্ছে কি ইরেথ্রিন। তোমরা পড়ছো না এরিথ্রোসাইট, সেখান থেকে আসছে ইরেথ্রিন, এরিথ্রোসাইট ইরেথ্রিন, তার মানে হচ্ছে কি লাল। এটার কালারটা কি বলতো? লাল। বুঝতে পারছো? আর নিন, নিন থেকে নিন 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 নীল, নিন হচ্ছে কি নীল। তারপরে ফাইকোসায়ানিনের কালার কেমন? নীল। আর ফাইকোইরিথ্রিনের কালার কেমন বলতো? লাল। এই দুইটাকে একত্রে আমরা বলতেছি কি বলতো? ফাইকোবিলিন। তার মানে পরীক্ষা তোমাকে প্রশ্ন দিবে যে ফাইকোবিলিন কোন দুটি উপাদান নিয়ে গঠিত? ফাইকোসায়ানিন আর কি ফাইকোইরিথ্রিন। তাহলে দুটি সংকেত এই দেখো, খেয়াল করো, 34 44 84, 34 46 84। খেয়াল করছো যে পার্থক্য শুধু একটা জায়গায়। সেইভাবে একটু মনে রাখতে পারো, এটা হুবহু মনে রাখা সম্ভব নয়, তারপরেও। এবার আসো, আরো বেশ কিছু বর্ণকণিকা আছে, যে আরো বেশ কিছু বর্ণকণিকা আছে। বর্ণকণিকা গুলো কি কি খেয়াল করো। এক নম্বর আছে বিটা ক্যারোটিন, একটু আগে আমরা পড়ে আসছি ক্যারোটিন ক ক, ক্যারোটিন কি কমলা, ক্যারোটিন কোথায় থাকে? গাজরে থাকে। তারপর দেখে অ্যান্থোসায়ানিন, নিন, নিন কি নীল, তাই না? অ্যান্থোসায়ানিন নীল, কিন্তু ব্যাপারটা কি এখানে লাল কেন দিল? খেয়াল করো, অ্যান্থোসায়ানিন যদি জবায় থাকে তাহলে কালারটা লাল হয়। ওকে, যে অ্যান্থোসায়ানিন যদি জবায় থাকে তাহলে কালারটা কেমন হবে বলতো? লাল হবে। আর অ্যান্থোসায়ানিনটা যদি অপরাজিতা ফুলে থাকে, অপরাজিতা ফুলে থাকে তাহলে কালারটা হবে নীল। তারতম্য হয় কেন? শ্বসন ক্ষমতার উপর ভিত্তি করে, পিএইচ এর উপর ভিত্তি করে হচ্ছে এই তারতম্যগুলো তৈরি হয়। তাহলে অ্যান্থোসায়ানিনটা দেখো যখন জবায় অবস্থান করতেছে কালারটা হচ্ছে লাল, অপরাজিতা ফুলে অবস্থান করলে নীল। ওকে, তারপরে আসো লাইকোপিন, কোথায় থেকে? টমেটো। লাইকোপিনের কালার কেমন? লাল। পরীক্ষায় প্রচুর আসে কিন্তু। ফাইকোসায়ানিন একটু আগে দেখে আসছি, ইরেথ্রিন এটাও দেখে আসছি, জ্যান্থোফিলো কি বলতো দেখে আসছি। সো এই তথ্যগুলো একটু মনে রাখবা। পরীক্ষায় কিন্তু এই ক্যারোটিন আর লাইকোপিন বেশি আসে, যে লাইকোপিন কোথায় থাকে, ক্যারোটিন হচ্ছে কোথায় থাকে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট চলে আসছি আমরা, যে আলো এবং হচ্ছে কি আলোক বর্ণালী। আলো লাগবে, তাই না? আলো না থাকলে তো কি সালোক সংশ্লেষণ হবে না, কারণ সালোক সংশ্লেষণের একটা মেইন কন্ডিশন হচ্ছে কি বলতো? আলো, সূর্যের আলো। ওকে, এবার দেখো উদ্ভিদগুলো যে আলোটা শোষণ করে সেটা হচ্ছে 390 থেকে 760 ন্যানোমিটার। তোমরা কেমিস্ট্রি বইতে হয়তো অন্যরকম পড়তে পারো, সেটা তোমাদের ব্যাপার, বাট বায়োলজি বইতে এভাবে দেওয়া আছে, এইভাবে হচ্ছে পড়বা। ওকে, এবার চলো আমরা একটু দেখি যে আলোগুলো যে শোষণ করতেছে, তাই না? তো কি কি আমরা যদি দেখি যে আলো বলতে বেনি আসহ কলা, তাই না? বেনি আসহ কলা, বেগুনি নীল, আসমানি সবুজ, হলুদ কমলা, লাল হচ্ছে রংধনুর 7 রং। এই যে আলোগুলো যে শোষণ করলো, কয়টা আলো শোষণ করতেছে? রংধনু সবগুলো রঙই শোষণ করতেছে। এর পরের ধাপে এসে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কোন 4টি আলো বেশি শোষিত হয়, তখন অ্যান্সারটা হবে কি? বেনি কলা। তখন অ্যান্সারটা হবে কি বলতো? বেনি কলা। অর্থাৎ এই 4টা আলো বেশি শোষিত হয়, বেনি কলা, বেনি কলা। অথবা মানে বেনি কলা তো বুঝতে পারছো, ব দিয়ে বেগুনি, ন দিয়ে নীল, তারপর হচ্ছে ক দিয়ে কমলা, ল দিয়ে কি লাল। এই 4টা আলো কি হচ্ছে? বেশি শোষিত হচ্ছে। এরপরে যদি তোমাকে আরেকটা কোশ্চেন করে কোন দুটো আলো বেশি শোষিত হয়, তখন কিন্তু অ্যান্সার বেগুনি নীল অথবা কমলা লাল, বেগুনি নীল অথবা কি বলতো কমলা লাল। ওকে, ভালো কথা। এরপরের প্রশ্ন, কোন দুটি আলো অধিক সক্রিয়? খেয়াল করো, কোন দুটি আলো অধিক সক্রিয়, বেশি শোষিত হয়? এটা কিন্তু বলি নাই, আমি বলছি কোন দুটি আলো অধিক সক্রিয়। একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল। নীলা। কোন দুটি আলো অধিক সক্রিয়? অ্যান্সারটা কি বলতো? নীলা। নীলা। কোন দুটি আলো অধিক সক্রিয়? নীলা। তারপরে দেখো একক আলো হিসেবে কোনটি ব্যবহৃত হয়? লাল। একক আলো হিসেবে কোনটি সক্রিয় বেশি? লাল। তার মানে লাল একাধারে সক্রিয়, একাধারে কি বেশি ব্যবহৃত হয়, কিন্তু নীলা
শুধুমাত্র কি সক্রিয়। বাট কোন দুটি আলো বেশি ব্যবহৃত হয়? বেগুনি নীল অথবা কি বলতো কমলা লাল। ওকে, এই জিনিসগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় পেঁচায়া দেয়। এখানে আরো কিছু পয়েন্ট আছে। সূর্যলোকের 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক, 12% বায়ুমণ্ডলে, 5% ভূগর্ভে। ঠিক আছে, এই ভ্যালুটা অনেক সময় দেয়, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা। এগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, এরপরে আসো ফটোসিস্টেম। দেখো আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসছি, সম্ভবত কি বলতো ফটোসিস্টেম। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি আর কি, ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করে দিব ক্লাস। দেখো ফটোসিস্টেম, আসলে ফটোসিস্টেমের 3টা অংশ কি কি খেয়াল করো। ক্লোরোফিল অণু, পিগমেন্ট, ইলেকট্রন গ্রহীতা। বুঝতে পারছো? তার মানে ফটোসিস্টেমের কয়টা অংশ? 3টা। ক্লোরোফিল অণু, আমরা কি ক্লোরোফিল অণু সম্পর্কে জানলাম না? ক্লোরোফিল অণু কি এ থাকে, বি থাকে। তারপরে দেখো কি পিগমেন্ট, তারপর কি ইলেকট্রন গ্রহীতা। পিগমেন্ট গুলো কি কি একটু আগে আমরা দেখে আসছি যে নানান ধরনের কি পাওয়া যায় বলতো, পিগমেন্ট পাওয়া যায়। একটু আগে আমরা ওই যে একটা ছক দেখলাম পিগমেন্টের। তারপরে কি ইলেকট্রন গ্রহীতা। ইলেকট্রন গ্রহীতা নিয়ে আমরা একটু পরে পড়বো, তবে আমরা প্রথম ক্লাসে কিছুটা ধারণা পাইছি। যেমন আমি যখন পড়তেছিলাম যে প্রথম ক্লাসে আমরা যখন সক্রিয় শোষণের মতবাদ পড়তেছিলাম, তখন আমরা লুন্ডেগর মতবাদের মধ্যে এই ধরনের একটা কথা পড়ছিলাম যে তোমার লুন্ডেগর মতবাদের কথাটা ছিল এরকম যে এই মতবাদ অনুযায়ী বাহক কে সাইটোক্রোম। সাইটোক্রোম কি একটা লৌহ গঠিত প্রোটিন। তার মানে সেই জিনিসটাই যে এখানে কিছু কি ইলেকট্রন গ্রহীতা থাকে। তার মানে একটা ফটোসিস্টেমের 3টা অংশ, ক্লোরোফিল অণু, পিগমেন্ট আর কি বলতো ইলেকট্রন গ্রহীতা। ঠিক আছে, তো এরা অবস্থান করে কোথায়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে অবস্থান করে। ওকে, এবার আসো ফটোসিস্টেম 2 প্রকার হতে পারে। একটা ফটোসিস্টেম 1 আর একটা কি ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 এটার আরেকটা নাম P700। কেন P700? কারণ এটার ভিতরে যে ক্লোরোফিল অণুটা থাকে সে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। সে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। আর যেটা ফটোসিস্টেম 2 সেটা কি P680। কারণ এইটার ভিতরে যে ক্লোরোফিল অণুটা থাকে সে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শক্তি শোষণ করে। তাহলে এদের নাম কেন আমরা P700, কেন P680? কারণ এদের মধ্যে কি ক্লোরোফিল অণু থাকে, আর ক্লোরোফিল অণু এ আর কি বি, মেইন কাজ করে কি এ। তো এ কি 700 ন্যানোমিটারের আলো শোষণ করে, আর বি কি 680 ন্যানোমিটারের আলো শোষণ করে। দ্যাটস ওয়াই একটাকে আমরা বলতেছি P700 আর একটাকে আমরা কি বলতেছি বলতো P680। ওকে, এবার আসছে এটিপি তৈরি। এই যে টোটাল প্রসেসটা চলবে, এই প্রসেসে কখনো শক্তির প্রয়োজন পড়বে, কখনো শক্তি ভাঙবে। সো আমরা আসলে এটিপিটা কিভাবে তৈরি হয় সেটা যদি একটু দেখি। এটিপি মিন্স অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ অ্যাডিনিনের সাথে 3টা ফসফেট যুক্ত হচ্ছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে দেখো যে এটিপি তৈরি করার একটা সহজ উপায় আমরা যদি এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেটকে দিয়ে দেই, সেখান থেকে কি এটিপি তৈরি হয়, সাথে এখনো পানি পাওয়া যায়। অর্থাৎ জিনিসটাকে যদি আমরা একটু ঘুরায় লিখি তাহলে যেটা হয় যে এটিপি কে যদি আমরা ভাঙি তাহলে আমরা যেটা পাই এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, বা আমরা বলতে পারি এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে কি পাই আমরা? এটিপি পাই, তাই না? সো এটা কিন্তু একটু পরে লাগবে, যখন আমরা C3C4 চক্রে যাব তখন এই এটিপি ভাঙার প্রসেসটা প্রচুর দরকার পড়বে। ওকে, এবার আসো এই যে তোমার এটিপি কে এই কারণে আমরা কি বলে থাকি? জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বলে থাকি। জৈব মুদ্রা, শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলে থাকি। এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করছে কে? পিটার মাইকেল। পরীক্ষায় কিন্তু এটাও দিতে পারে যে এই এটিপি তৈরির প্রসেসটাকে ব্যাখ্যা করছে পিটার মাইকেল। ওকে, এবারে সব ফটোলাইসিস, দুটো শব্দ।
একটা হচ্ছে সিস, আরেকটা হচ্ছে লাইসিস। ঠিক আছে, এটা যখন সাফিক্স হিসেবে থাকে, সিস মানে হচ্ছে তৈরি, আর লাইসিস মানে হচ্ছে কি বলতো, ভাঙন। অর্থাৎ কোন শব্দের শেষে যদি সিস কথাটা থাকে তাহলে সেটা কি হবে, তৈরি হবে। আর যদি কোন শব্দের শেষে লাইসিস কথাটা থাকে তাহলে সে কি বলতো, ভাঙবে। ঠিক আছে, তার মানে সিস তৈরি হবে, লাইসিস কি ভাঙবে। তাহলে দেখো তো, ফটোলাইসিস এখানে কি ভাঙবে, কি ভাঙবে? ফটো মানে কি আলো, আর লাইসিস মানে কি ভাঙন। মানে এখানে ঘটনাটা বোঝাচ্ছে আলোর উপস্থিতিতে ভাঙন, আলোর উপস্থিতিতে ভাঙন। এখানে ঘটনাটা বোঝাচ্ছে হচ্ছে আলোর উপস্থিতিতে ভাঙন, আলোর উপস্থিতিতে ভাঙন। তো দেখো, আলোর উপস্থিতিতে আসলে হচ্ছে কি ভাঙে, এই যে পানিটাকে যে ভাঙতেছে আলোর উপস্থিতিতে, কি ঘটনাটা ঘটতেছে। পানিটাকে ভাঙলে দেখো 4টা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, 4টা ইলেকট্রন পাওয়া যাচ্ছে, একটা কি অক্সিজেন পাওয়া যাচ্ছে। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসে যে ফটোলাইসিসের সময় কয়টা ইলেকট্রন তৈরি হয়, 4টা ইলেকট্রন। এখানে হচ্ছে তোমার সহযোগিতা করে ম্যাঙ্গানিজ, আর হচ্ছে কি বলতো ক্লোরিন, ম্যাঙ্গানিজ আর হচ্ছে কি বলতো ক্লোরিন। সো এই পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানকার লাস্ট পয়েন্ট, এরপরে আমরা হচ্ছে বেসিক্যালি সালেকশন শ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশলে চলে যাব। তো দেখো, থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আচ্ছা ভাইয়া, কাহিনী ভাষা বুঝলাম না, যে থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আসলে কি? আচ্ছা, থাইলাকয়েড কিসের অংশ? ক্লোরোপ্লাস্টের অংশ, একটু আগে আমরা দেখলাম। তো ক্লোরোপ্লাস্টের ভিতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে ইলেকট্রনটাকে পরিবহন করার জন্য হচ্ছে একটা বন্দোবস্ত থাকে, সেই জিনিসটাকেই বলা হয় থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আর এই থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতরে কিছু বাহক থাকে, কিছু বাহক থাকে যাদের কাজ হচ্ছে ইলেকট্রন গুলাকে পরিবহন করা, যাদের কাজ হচ্ছে কি বলতো, ইলেকট্রন গুলাকে পরিবহন করা। এরকম একটা বাহকের নাম হচ্ছে ফিওফাইটিন। এটা বেসিক্যালি ক্লোরোফিল অণু এ, এটা বেসিক্যালি ক্লোরোফিল অণু এ, এটা বেসিক্যালি কি ক্লোরোফিল অণু এ, বুঝতে পারছো? এই ক্লোরোফিল এ অণুটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্টের কাজ করে তখন তার নাম হয়ে যায় ফিওফাইটিন। তারপরে দেখো প্লাস্টোকুইনন, অতি ছোট চলনশীল লিপিড, অতি ক্ষুদ্র চলনশীল কি বলতো, লিপিড। এটাকে মনে রাখবা PQL। তার মানে কি, PQ দিয়ে প্লাস্টোকুইনন আর L দিয়ে কি লিপিড, PQ দিয়ে প্লাস্টোকুইনন আর L দিয়ে কি লিপিড। তারপরে দেখো সাইটোক্রোম, ওই যে গত ক্লাসে পড়ে আসছি যে সাইটোক্রোমটা হচ্ছে কি লৌহ গঠিত এক প্রকার হচ্ছে প্রোটিন। সাইটোক্রোমটা কি লৌহ গঠিত এক প্রকার হচ্ছে কি বলতো, প্রোটিন। তাহলে দেখো আমরা যেখানে ছিলাম আর কি, প্লাস্টোকুইননটা অতি ক্ষুদ্র চলনশীল কি লিপিড। তারপরে দেখো সাইটোক্রোম, এটা হচ্ছে কি একটা লৌহ গঠিত প্রোটিন। তারপর হচ্ছে প্লাস্টোসায়ানিন, খেয়াল করো এখানে কি বলছে, ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। এটাকে মনে রাখবা PCP, প্লাস্টোসায়ানিন প্রোটিন, প্লাস্টোসায়ানিন প্রোটিন কি প্রোটিন, ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। ওকে, হিসাব ক্লিয়ার। এর ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কি কপার। তারপর দেখো ফেরিডক্সিন, নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কি ফেরাস আছে, ফেরাস মানে কি আয়রন। এই দেখো ফেরিডক্সিন, আয়রন সালফার প্রোটিন। তারপরে দেখো NADP রিডাক্টেস, বুঝতে পারছো, NADP রিডাক্টেস, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন। এই প্রোটিনকে আমরা বলে থাকি হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন। আর এই ফ্ল্যাভোপ্রোটিনের সাথে একটা কোএনজাইম থাকে। ভাইয়া কোএনজাইম কি? এনজাইম মানে কি প্রোটিন। যখন একটা এনজাইমের সাথে অপর একটা হচ্ছে এনজাইমের সাথে কি শুধু প্রোটিন থাকে, কিন্তু যদি কোনো এনজাইমে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত হয়, আর সেই অপ্রোটিন অংশটা যদি কোনো তোমার হচ্ছে রাসায়নিক পদার্থ হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি কোএনজাইম। অর্থাৎ কোএনজাইমের কনসেপ্টটা কি আসলে, যে দেখো খেয়াল করো, এই যে এনজাইম, এনজাইম মানে হচ্ছে কি প্রোটিন, এনজাইম মানে কি প্রোটিন, ঠিক আছে। এই প্রোটিনের সাথে
এই যে প্রোটিনের সাথে যদি একটা নন প্রোটিন পার্ট থাকে তখন সেটাকে আমরা কি বলবো বলতো কোএনজাইম এবং এই নন প্রোটিন পার্টটা মনে করো কার্বোহাইড্রেট ঠিক আছে তখন সেটাকে হচ্ছে আমরা কি বলতেছি কোএনজাইম বলতেছি তাহলে এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি আলোচনা এখন বেসিক্যালি আমরা বিক্রিয়াগুলোর দিকে ঢুকবো সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা ক্লিয়ার কিনা বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা ক্লিয়ার কিনা এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা হ্যাঁ কারো কোনো সমস্যা আছে এতক্ষণ যেগুলো পড়ালাম এগুলো বেসিক্যালি তোমরা নিজে পড়লেও পারো তারপরে আমি হচ্ছে একটু সহজ করার চেষ্টা করছি আর কি ওকে আচ্ছা ক্লিয়ার ওকে এবার চলো আমরা দেখবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে চলো আমরা একটু পড়ার চেষ্টা করি খেয়াল করো সালোক সংশ্লেষণ বেসিক্যালি এটার ইংরেজি হচ্ছে কি ফটোসিনথেসিস তাই না ফটোসিনথেসিস খেয়াল করো সালোক সংশ্লেষণ বা হচ্ছে কি বলতো ফটোসিনথেসিস এইটা যে শব্দটা আছে এইটা ব্যবহার করছে বিজ্ঞানী বার্নেস কোন শব্দটা ফটোসিনথেসিস শব্দটা তার মানে পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করে যে ফটোসিনথেসিস শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে কে বিজ্ঞানী বার্নেস ব্যবহার করছে ওকে পরের ধাপ এরপরে আরো একজন বিজ্ঞানী চলে আসছে ওনার নাম হচ্ছে ব্ল্যাকম্যান কালা মানুষ বুঝতে পারছো ওনার নাম কি ব্ল্যাকম্যান কালা মানুষ মাইনুদ্দিন ইসলাম আরিফ কমেন্ট করছে রক্ষী কোষে কি ক্লোরোপ্লাস্ট থাকে নাকি ক্লোরোফিল থাকে সবই থাকে যেখানে ক্লোরোপ্লাস্ট আছে ওখানে তো ক্লোরোফিল আছেই তাই না যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে তো ক্লোরোফিল থাকবে তাহলে দেখো সালোক সংশ্লেষণটাকে দুই ভাগে ভাগ করছে কে ভাগ করছে ব্ল্যাকম্যান তো এই ব্যাটা কি করছে জানো সমান দুইটা ভাগে ভাগ করে দিছে একটার নাম দিয়ে দিছে হচ্ছে আলোক পর্যায় আর একটার নাম হচ্ছে অন্ধকার পর্যায় একটার নাম হচ্ছে কি আলোক পর্যায় আর একটার নাম হচ্ছে কি বলতো অন্ধকার পর্যায় তো এই যে আলোক পর্যায়টা আছে এই আলোক পর্যায়টাকে বলা হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন তার মানে আমরা কি বলতেছি আলোক পর্যায়টাকে বলতেছি ফটোফসফোরাইলেশন আচ্ছা ভাইয়া এবার প্রশ্ন ভাইয়া ফটোফসফোরাইলেশনটা হচ্ছে কি তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি খেয়াল করো তো শব্দটাকে ভাঙো ফটো মানে কি আলো ফসফো মানে কি ফসফেট আর লেশন মানে হচ্ছে ক্রিয়া বা হচ্ছে বিক্রিয়া তার মানে ফটো মানে কি আলো ফসফো মানে ফসফেট লেশন মানে ক্রিয়া বা বিক্রিয়া তার মানে খাঁটি বাংলা ভাষা দাঁড়াচ্ছে আলোর উপস্থিতিতে ফসফেট যোগের ক্রিয়া কি বলছি বলতো আলোর উপস্থিতিতে ফসফেট যোগের ক্রিয়া খেয়াল করো তাহলে ঘটনাটা কি এই এডিপির সাথে আলোর উপস্থিতিতে যদি তুমি একটা ইনঅর্গানিক ফসফেট দাও তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ এটিপি পেয়ে যাচ্ছ কি পেয়ে যাচ্ছ এটিপি তার মানে আলোর উপস্থিতিতে এই এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন আলোর উপস্থিতিতে এই এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলতেছি ফটোফসফোরাইলেশন হচ্ছে বলতেছি এবার আসো এই ফটোফসফোরাইলেশন কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি চক্রীয় আর একটা হচ্ছে কি বলতো অচক্রীয় চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয় ওকে বোঝার চেষ্টা করো এই চক্রীয় অচক্রীয় বোঝার জন্য একটু আগে আমরা একটা জিনিস পড়ে আসছিলাম ফটোসিস্টেম তাই না আমরা ফটোসিস্টেম বলতে কয়টা পড়ছি দুইটা একটা হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে কি ফটোসিস্টেম 2 খাঁটি বাংলা ভাষা বোঝার চেষ্টা করো যে পিএস অন মানে কি ফটোসিস্টেম অন খেয়াল করো একটা ইলেকট্রন ফটোসিস্টেম অন থেকে বের হয়ে আবার ঘুরে ফিরে ফটোসিস্টেম অনেই চলে আসলো
এটাকে আমরা বলতেছি চক্রীয় ফটোফসফোরাইলেশন, যে একটা ইলেকট্রন ফটোসিস্টেম অন থেকে বের হলো, বের হয়ে গিয়ে কি আবার ঘুরে ফিরে ফটোসিস্টেম অনেই চলে আসলো, একটা কি সাইকেল সম্পন্ন করলো। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো, চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর অচক্রীয়টা কি, একটা ইলেকট্রন ফটোসিস্টেম 2 থেকে বের হয়েছে, 2 থেকে বের হয়ে সেইটা 2 তে না গিয়ে ফটোসিস্টেম অনে চলে আসছে, 2 তে না গিয়ে ফটোসিস্টেম কি অনে চলে আসছে। তার মানে দেখো ফটোসিস্টেম 1 থেকে 1, তার মানে কি চক্র সম্পন্ন করছে, চক্রীয়। অচক্রীয় কেন, কারণ ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম 1 এ গেছে 2 তে না গিয়ে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো, অচক্রীয়। এখান থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি, চক্রীয় ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে, অচক্রীয়তে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই অংশগ্রহণ করে। ওকে, আরো কাহিনী আছে। চক্রীয় ফটোফসফোরাইলেশনে যেহেতু পানির প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই অক্সিজেন তৈরি হবে না। পানির প্রয়োজন হচ্ছে না, দ্যাটস ওয়াই হচ্ছে কি অক্সিজেন তৈরি হবে না। আর যেহেতু অক্সিজেন হয় না, দ্যাটস ওয়াই এনএডিপি বিজারিত হয় না, এনএডিপি বিজারিত হয় না। ঠিক এটার উল্টা ঘটনাটা অচক্রীয়তে তুমি চিন্তা করো, এখানে পানির প্রয়োজন হচ্ছে, হলে অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হলে এনএডিপি বিজারিত হচ্ছে, এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস, এনএডিপি এইচ প্লাস হচ্ছে কি বলতো এইচ প্লাস। এইটা এই অবস্থাটা দ্বারা বোঝায় হচ্ছে বিজারিত অবস্থা। তুমি যদি NADPH2 লেখো, এইটা দ্বারা বিজারিত বোঝায় না। এই যে আমি যেভাবে লিখছি এটা লিখলে বোঝায় হচ্ছে কি বিজারিত অবস্থা। তাহলে দেখো যে যাদের চক্রীয় অচক্রীয় নিয়ে প্রবলেম, তাহলে চক্রীয় অচক্রীয় মেইন কনসেপ্ট যে ফটোসিস্টেম 1 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন 1 এ চলে আসবে, দ্যাটস কল চক্রীয়, আর 2 থেকে 1 এ চলে আসবে কি অচক্রীয়। এরপরে আসো চক্রীয়তে কি হচ্ছে, পানি লাগে না, পানি না লাগলে কি অক্সিজেন তৈরি হবে না, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেনের উৎস হচ্ছে পানি। তো অক্সিজেন তৈরি না হলে এনএডিপি বিজারিত হয় না, এখানে পানি লাগে, পানি থাকলে কি অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হলে কি এনএডিপি বিজারিত হয়, এনএডিপি বিজারিত হয়ে এই অবস্থা তৈরি হয়। তাহলে এই চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন উভয়ের কাজ হচ্ছে এক অণু করে এটিপি তৈরি করা। চক্রীয়তেও একটা এটিপি তৈরি হবে, অচক্রীয়তেও একটা এটিপি তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো চক্রীয়তেও একটা এটিপি, অচক্রীয়তেও হচ্ছে কি বলতো একটা এটিপি তৈরি হবে। এবার আসো অন্ধকার পর্যায়ে। অন্ধকার পর্যায়ের হচ্ছে 3টা ভাগ, একটা হচ্ছে C3, C4 আর একটা হচ্ছে ক্যাম। বুঝতে পারছো যে অন্ধকার পর্যায়ের কয়টা ভাগ, 3টা ভাগ, একটা হচ্ছে C3, একটা হচ্ছে C4 আর একটা হচ্ছে কি ক্যাম। এটাই অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় বলা হয়। তার মানে টোটাল সিনারিওটা চিন্তা করছো, সালোক সংশ্লেষণ 2 প্রকার, একটা হচ্ছে আলোক পর্যায়, 2 প্রকার বললে ভুল হয়, মানে 2টা পর্যায়, একটা আলোক পর্যায় আর একটা অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ের ধাপ কয়টা, 2টা, চক্রীয় অচক্রীয়। এটিপি কোথায় তৈরি হয়, চক্রীয় আর অচক্রীয়তে, চক্রীয়তে একটা, অচক্রীয়তে একটা, টোটাল কয়টা, 2টা। তারপর হচ্ছে অন্ধকার পর্যায় C3, C4 এবং হচ্ছে কি বলতো ক্যাম। সো এখন আমরা হচ্ছে C3 তে যাব, তারপরে C4 এ যায় আমরা শেষ করে ফেলবো আর কি, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এই যে ক্লিয়ার কিনা এই কনসেপ্ট গুলো তোমাদের মধ্যে, তো আসলে এই চক্রীয় ফটোফসফোরাইলেশন কি, অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি, এই জিনিসগুলোই তোমরা হচ্ছে ধরতে পারো না। এইটা হচ্ছে তোমাদের বড় সমস্যা, যে এগুলোই তোমরা ধরতে পারো নাই। তাহলে এটা তো ক্লিয়ার যে চক্রীয় আর অচক্রীয়র কাহিনীটা কি। ঠিক আছে, চক্রীয় অচক্রীয়র কাহিনী চলে গেল। ওকে, এবার আসো, আচ্ছা এবার আমরা দেখি হচ্ছে C3 চক্র। আমরা প্রথমে C3 দেখব, তারপরে C4 জানবো, তারপরে ক্যাম্প চক্র জানবো, তারপরে শেষ করে ফেলবো আর কি। আচ্ছা তাহলে দেখো C3 চক্র, এই যে 2 জন বিজ্ঞানী কেলভিন তারপর হচ্ছে ব্যাসাম, কেলভিন ও হচ্ছে ব্যাসাম, তার সহযোগীরা আরো সাথে আরো অনেকেই ছিল, যে তোমার কার্বন ব্যবহার করে সন্ধানী পদ্ধতি, খেয়াল করো কি কি লিখছি, কেলভিন কি ব্যবহার করছে, কার্বন ব্যবহার করছে, কি পদ্ধতি, সন্ধানী পদ্ধতি। ঠিক আছে, সন্ধানী পদ্ধতিতে এককোষী শৈবালে,
এক কোষী শৈবালে হচ্ছে এই C3 চক্রটা আবিষ্কার করছে। তাহলে আমরা কি বললাম যে C3 চক্রটা কে আবিষ্কার করছে? কেলভিন, ব্যাসাম এবং সাথে আরো বেশ কয়েকজন ছিল। সি কার্বন ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে এক কোষী শৈবালে এই চক্রটা প্রথম আবিষ্কার করছে। ওকে, তুমি আমাকে 20টা মিনিট সময় দাও, এই বিক্রিয়া তারপরে তুমি আরেকজনকে পড়াইতে পারবা, তোমার কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট 20টা মিনিট সময় দাও আমাকে, এই বিক্রিয়া তুমি আরেকজনকে পড়াবা, এই বিক্রিয়া তুমি হচ্ছে আরেকজনকে পড়াবা। ওকে, বোঝার চেষ্টা করো। এবার আসো যে তাহলে আমরা বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি। বিক্রিয়া দেখা যাচ্ছে, কারো যদি একটু ছোট মনে হয় ফোনটাকে রোটেট করে নাও, আমি খাঁটি বাংলা ভাষায় বলি পাতাইলা, যে এরকম পাতাইলা করে নাও, বুঝতে পারছো? কারো যদি ছোট মনে হয়, কারণ এটা স্লাইডের, এটা আর বড় করা যাবে না। ওকে, এবার আসো বিক্রিয়ার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আমরা একটু খোঁজার চেষ্টা করি। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই রাইবোলাস 1,5-বিসফসফেট। তো এবার এটা হচ্ছে মেহমান, বুঝতে পারছো? তা আমাদের বাসায় যখন মেহমান আসে আমরা কি রিসিভ করতে যাই মেহমানকে, তাই না? যে বাসায় মেহমান আসলে আমরা কি করি? রিসিভ করি, দরজা খুলে নিয়ে আসি। তো এই যে রাইবোলাস 1,5-বিসফসফেট, এই ব্যাটা হচ্ছে কি মেহমান, এই ব্যাটা হচ্ছে রিসিভার, এই ব্যাটা কি রিসিভার। আর এই যে কার্বন ডাই অক্সাইডটা, এ হচ্ছে মেহমান, এ হচ্ছে কি মেহমান। তাহলে কার্বন ডাই অক্সাইডটা কি গেস্ট, আর রাইবোলাস 1,5-বিসফসফেটটা কি এখানে হচ্ছে হোস্ট। এই কার্বন ডাই অক্সাইডটা যখন হচ্ছে উদ্ভিদে প্রবেশ করতেছে, মানে এই অন্ধকার পর্যায়ে প্রবেশ করতেছে, এই রাইবোলাস 1,5-বিসফসফেট সেই কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করতেছে, কার্বন ডাই অক্সাইডটাকে কি করতেছে? গ্রহণ করতেছে। এই কারণে তোমরা পড়ো যে C3 চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে রাইবোলাস 1,5-বিসফসফেট। ভাইয়া রাইবোলাসটা কি? একদম সহজ হিসাব, রাইবোলাস হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। রাইবোলাস হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। এর 1 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, 2 নাম্বার কার্বনে আরেকটা, 5 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট আছে। এই কারণে এর নাম হচ্ছে কি বিসফসফেট। বিসফসফেট মানে দুইটা ফসফেট। তার মানে এই যে RuBP15 বলতে আমরা কি বুঝতেছি আসলে? এটা হচ্ছে রাইবোলাস 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, এর 1 নং কার্বনে একটা ফসফেট, 5 নং কার্বনে একটা ফসফেট। এই কারণে আমরা এটাকে বলতেছি কি বিসফসফেট, অর্থাৎ দুইটা ফসফেট থাকলে বিসফসফেট। তো সে কি করলো? কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করলো, গ্রহণ করে রুবিস্কো এনজাইমের সহায়তায় অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করছে। অস্থায়ী কিটো অ্যাসিড, তার মানে C3 চক্রের প্রথম যৌগটার নাম কি? অস্থায়ী কিটো অ্যাসিড। C3 চক্রের প্রথম যৌগটার নাম হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। এরপরে কি করছে? এই অস্থায়ী কিটো অ্যাসিডটা পানির সাথে বিক্রিয়া করে স্থায়ী একটা যৌগ তৈরি করছে, তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে দেখো, এই যে দেখো, দেখো দুইটা পয়েন্ট তোমরা প্রচুর পড়ো। কি কি? যে এই রাইবোলাস 1,5-বিসফসফেটটা হোস্ট, সে কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করলো, গ্রহণ করে সেখান থেকে রুবিস্কো এনজাইমের সহায়তায় অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করলো। অস্থায়ী কিটো অ্যাসিডটা পানির সাথে বিক্রিয়া করে একটা স্থায়ী যৌগ তৈরি করলো, যেটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা হচ্ছে 3-PGA। তাহলে আমরা যে বলি যে C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটা? এই যে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু এই চক্রের প্রথম যৌগটা স্থায়ী যৌগটা 3 কার্বন বিশিষ্ট, দ্যাটস ওয়াই এই যৌগটাকে আমরা বলি এই চক্রটাকে আমরা বলি C3 চক্র। তাহলে এটা হচ্ছে প্রথম গ্রহীতা, এটা হচ্ছে কি প্রথম কি বলতো স্থায়ী যৌগ। ওকে, ভালো কথা, মেইন কনসেপ্টটা ধরতে পারছো। এই যে তোমরা যে এতদিন ঢালাও মুখস্থ করে আসতা যে প্রথম গ্রহীতা এটা, প্রথম স্থায়ী যৌগ এটা, এটা হচ্ছে মেইন কনসেপ্টটা। ওকে, ভালো কথা। এবার আরেকটা জিনিস মনে রাখবা, যেখানেই আমরা ফসফেট যোগ করতে যাব, অর্থাৎ ফসফেট যোগ করতে গেলে আমাদের এটিপি কে ভাঙতে হবে। এটিপি কে ভাঙলে আমরা কি পাই? এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। অর্থাৎ তুমি একটা যৌগের সাথে ফসফেট যুক্ত করবা, তাহলে তুমি সেই যৌগের সাথে এটিপি দিয়ে দাও। এটিপি দিয়ে দিলে এটিপিটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এই ইনঅর্গানিক ফসফেটটা সেই যৌগের সাথে চলে যাবে। আর এখানে একটা এনজাইম কাজ করবে কাইনেস,
অর্থাৎ যেখানেই দেখবা ফসফেট যোগ হচ্ছে সেখানেই এটিপি যাচ্ছে এবং হচ্ছে এটিপি যাচ্ছে এবং সেখানে এনজাইম কি কাইনেস। তাহলে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, কিচ্ছু বোঝার দরকার নাই। পরের ধাপে কি হয়েছে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে ফসফেট কয়টা? একটা। কয় নং কার্বনে? 3 নং কার্বনে। পরের ধাপে এসে কি হয়ে গেছে 1,3-বিস। বিস মানে কয়টা ফসফেট বলছি? দুইটা, একটা 1 নং এ আরেকটা কি 3 নং এ। তার মানে একটা ফসফেট কি বেড়ে গেছে। কিভাবে বাড়লো? এই যে দেখো এটিপি দিছে। এটিপি যদি তুমি দাও তাহলে এটিপি কে ভাঙলে কি এডিপি আর ইনঅর্গানিক ফসফেট পাই। সেই ইনঅর্গানিক ফসফেটটা এটার সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে সেটা কি তৈরি হয়েছে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে এনজাইম কি কাইনেস, এনজাইম কি কাইনেস। ওকে, ভালো কথা, এনজাইম হচ্ছে কি কাইনেস। এবার আসো এখানে এই 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপরে আরেকটা এনজাইম ক্রিয়া করছে, নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। কি বলছি বলো তো? ডিহাইড্রোজিনেস। সহজ ভাষায় মনে রাখবা যে এইটার C3 এর ক্ষেত্রে এটা কিন্তু সচরাচর ঘটে না, এটা মনে রাখার একটা টেকনিক যে ডিহাইড্রোজিনেসটা যখন ক্রিয়া করবে দুইটা যৌগ পাবো আমরা। ডিহাইড্রোজিনেস ক্রিয়া করলে দুইটা যৌগ পাবো, এটা কিন্তু মানে কনসেপচুয়াল জিনিসটা মনে রাখার উপায় যে ডিহাইড্রোজিনেস এখানে ক্রিয়া করলে দুইটা যৌগ পাবো। একটা যৌগ হচ্ছে দেখো গ্লিসারালডিহাইড 3 ফসফেট, আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট। খেয়াল করো যে 3 গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট। একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি কিটোন। তার মানে কি এদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত এক, এদের হচ্ছে কি বলতো গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। তাহলে এটা গেল। এবার যাওয়ার পর এই যে এইভাবে চিন্তা করো, এখান দিয়ে এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট, ঠিক আছে, সে পরের ধাপে এসে কি হয়েছে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট হয়েছে। তারপরের ধাপে আসে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট হয়েছে। তার মানে আগে ছিল কি বিস-ফসফেট, পরের ধাপে শুধু ফসফেট। একটা ফসফেট কি হারায় ফেলছে। এই হারানোর জন্য দেখো কাকে লাগে ফসফেটেস এনজাইম। অর্থাৎ কাইনেস থাকলে ফসফেট যুক্ত হচ্ছে আর ফসফেটেস আসলে কি বলতো ফসফেট কি হারায় যাচ্ছে। তাহলে এই হারায় নিলকে ফসফেটেস নিয়ে নিল। তারপরের ধাপে এসে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট। ওই যে আণবিক সংকেত দেখো এই গাঠনিক সংকেত কি ভিন্ন, যে গ্লুকোজ 6 ফসফেট। তারপরে দেখো গ্লুকোজ অন ফসফেট, অর্থাৎ ফসফেটটা শুধু তার শিকল চেঞ্জ করতেছে। এখানে ছিল 6 নং কার্বনে, এখানে চলে গেছে কি 1 নং কার্বনে। তার মানে গ্লুকোজ অন ফসফেট। এরপরে দেখো এই গ্লুকোজটা সুক্রোজ হয়ে যাবে এবং কি স্টার্চ হয়ে যাবে। এই সুক্রোজটা পাতায় হচ্ছে তোমার পাতা থেকে শরীরে চলে যাবে, উদ্ভিদের পাতা থেকে শরীরে চলে যাবে। ওকে, তুমি তো খাদ্য পেয়ে গেলা, উদ্ভিদ কি খাদ্য পাইলো। এবার এই টোটাল প্রসেসটাকে কি আমার কন্টিনিউ করতে হবে না? এখন তুমি যদি এই শুধু এই খাদ্যই তৈরি করে যাও তাহলে এই টোটাল প্রসেসটা তো কন্টিনিউ করতে হবে, ব্যাকআপ থাকতে হবে। এবং কন্টিনিউ করার জন্য এখানে আরো 2-3টা জিনিস আছে। তো যাই হোক আমরা আবার একটু দেখে নেই, তারপরে আমরা এখানে আসতেছি। আমার কথা শোনো মনোযোগ দিয়ে। এখানে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করবে রাইবোলোজ 1,5-বিস-ফসফেট। এই কারণে C3 চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীত হচ্ছে রাইবোলোজ 1,5-বিস-ফসফেট। সে রুবিস্কো এনজাইমের সহায়তায় কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে C3 চক্রের প্রথম যৌগ কোনটা, তাহলে কিন্তু কিটো অ্যাসিড। কিন্তু জিজ্ঞেস যদি করে প্রথম স্থায়ী যৌগ কোনটা, তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এই অস্থায়ী কিটো অ্যাসিডটা পানির সাথে বিক্রিয়া করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বা 3-PGA কে আমরা বলতেছি C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ। ওকে, এবার আসো এই যে 3-PGA যেটা, এটা কি করতেছে? এইটা হচ্ছে এটিপি এখানে কাজ করতেছে, একটা ফসফেট নিয়ে নিচ্ছে, নিয়ে সে কি কয়টা হচ্ছে ফসফেট হয়ে যাচ্ছে, 2টা ফসফেট। যখন 2টা ফসফেট হয়ে যাচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তখন তার নাম হয়ে যাচ্ছে কি বলতো 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর আমরা বলছিলাম এখানে একটা এনজাইম আসবে, নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। আমরা মনে রাখার সুবিধার্থে পড়ছি যে ডি মানে কি 2টা যৌগ তৈরি করবে, একটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন হচ্ছে 3 ফসফেট। 2টা যৌগ তৈরি হলো,
হওয়ার পর এই ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেট থেকে হচ্ছে ফ্রুক্টোজ অন 6 বিসফসফেট, তারপরে ফ্রুক্টোজ অন হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, তারপর হচ্ছে কি বলতো গ্লুকোজ অন ফসফেট, সেখান থেকে স্টার্চ আর সুক্রোজ, এই সুক্রোজটা পাতা থেকে উদ্ভিদের শরীরে চলে যাবে। ওকে, এবার আসলে এই প্রসেসটাকে কি আমাদের কন্টিনিউ করতে হবে। দেখো এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড কি 3 ফসফেট, আর এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ কি বলতো 6 ফসফেট, এই দুইটা আবার বিক্রিয়া করবে। গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে দেখো এখানে কার্বন হচ্ছে 3টা, আর এখানে কার্বন কয়টা 6টা, এই 6 আর 3 কয়টা 9টা কার্বন। এরা বিক্রিয়া করে আবার দুইটা যৌগ তৈরি করছে, একটা হচ্ছে ইরিথ্রোস 4 ফসফেট, আর একটা হচ্ছে দেখো কই গেল, হ্যাঁ এই যে জাইলুলোজ 5 ফসফেট। তাহলে দেখো ইরিথ্রোস 4 ফসফেট আর হচ্ছে কি জাইলুলোজ 5 ফসফেট, দুইটা হচ্ছে কি যৌগ তৈরি করলো। এবার এই যে দুইটা যৌগ তৈরি করলো এটা দরকার নেই, এইটা নিয়ে হচ্ছে বাকি কথা তোমাদের আর বইতে লেখা নাই, বেঁচে গেছো, লিখলে আরো পড়া লাগতো। এবার দেখো এই জাইলুলোজ 5 ফসফেট, কিন্তু আমরা যদি বিক্রিয়াটাকে হচ্ছে পুনরায় শুরু করতে চাই আমাদের রাইবুলোজ অন 5 হচ্ছে তৈরি করতে হবে, তাই না। তাহলে দেখো জাইলুলোজ 5 ফসফেটের মধ্যে যদি আমরা ইপিমারেজ দেই তাহলে কি রাইবুলোজ 5 ফসফেট, কারণ এই জাইলুলোজও একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই রাইবুলোজও কি একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এই জাইলুলোজ থেকে কি হয়ে গেল রাইবুলোজ হয়ে গেল, রাইবুলোজ 5 ফসফেট। আমাদেরকে বানাইতে হবে কি রাইবুলোজ 1,5 বিসফসফেট, তার মানে কি আরেকটা ফসফেট যুক্ত করতে হবে। ফসফেট যোগের কন্ডিশন কি লাগা এটিপি, এটিপি দিলেই হচ্ছে কি কোন এনজাইম কাইনেস, এটিপি দিলেই কোন এনজাইম কাইনেস। তাহলে দেখো রাইবুলোজ 5 ফসফেটের সাথে যখন আমরা এটিপি দিয়ে দিলাম একটা ফসফেট যুক্ত হয়ে কি হয়ে গেল রাইবুলোজ 1,5 বিসফসফেট হয়ে গেল, তার মানে বিক্রিয়াটা আবার শুরু হয়ে গেল। ওকে, এইটুকু আবার দেখো, এইটুকু আবার দেখো, এই যে এখান থেকে এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট আর হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এরা বিক্রিয়া করে দুইটা যৌগ তৈরি করতেছে, একটা হচ্ছে ইরিথ্রোস 4 ফসফেট আর একটা হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট। ওকে, তৈরি করলো, এই জাইলুলোজ 5 ফসফেটটা কি হয়ে যাবে রাইবুলোজ 5 ফসফেট হয়ে যাবে। তারপরে রাইবুলোজ 5 ফসফেটটা এটিপি থেকে একটা ফসফেট নিয়ে রাইবুলোজ 1,5 বিসফসফেট তৈরি করে ফেলবে, শেষ হিসাব। এবার দেখো তাহলে পরীক্ষায় কি আসে এনজাইম, যেখানেই ফসফেট যুক্ত হবে মাস্ট কাইনেস এনজাইম, এই দেখো কাইনেস, এই দেখো কাইনেস, ঠিক আছে, যেখানেই হচ্ছে ফসফেট যুক্ত হবে সেখানে কি কাইনেস। তারপরে এই রুবিস্কো এনজাইমটা আসে, যে রাইবুলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করতে কোন এনজাইম ব্যবহৃত হয় রুবিস্কো এনজাইম হচ্ছে ব্যবহৃত হয়। আর এই যে যখনই দেখবা যে গাঠনিক সংকেত একই আণবিক সংকেত ভিন্ন এমন কোন যৌগের মধ্যে ট্রান্সফরমেশন ঘটতেছে সেখানে হচ্ছে কি আইসোমারেস, কারণ এরা তো পরস্পরের আইসোমার হয়, এই কারণে এখানে কি বলতো আইসোমারেস। একদম সহজ হয়ে গেল। ওকে, এবার চলো আমি প্রথম থেকে একবার ইজি করে দিচ্ছি, একদম টোটাল প্রসেসটা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এরপরেও যে বুঝবা না সেই ক্লাসটা আবার রেকর্ড দেখবা, তোমার বইটই কিচ্ছু পড়ার দরকার নাই C3 চক্র বোঝার জন্য, তুমি খালি এই ক্লাস দেখো আর ভাই কি বলতেছে এটা লিখবা। ওকে, প্রথম কথা একটা হোস্ট থাকা লাগবে, হোস্টকে রাইবুলোজ 1,5 বিসফসফেট, সে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করলো, গ্রহণ করে একটা অস্থায়ী যৌগ তৈরি করবে, নাম হচ্ছে কি কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট। এই কিটো অ্যাসিডটা পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে রাইবুলোজ হচ্ছে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আর একটা ফসফেট নিয়ে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি করতেছে ডিহাইড্রোজেনেস এনজাইমের সহায়তায় দুইটা যৌগে, আমরা মনে রাখার সুবিধার্থে বলছি, এখানে হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট আর হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, দুইটা যৌগ। সো এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট সেটা কি করতেছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তারপরে সেখান থেকে একটা ফসফেট কমে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 থেকে কি গ্লুকোজ হচ্ছে, কারণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা কি 6 কার্বন বিশিষ্ট শর্করা। তারপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট, তারপরে সেখান থেকে কি সুক্রোজ, এই সুক্রোজটা পাতা থেকে সমস্ত শরীরে বাহিত হচ্ছে। আর এই যে এখানে যে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল আর হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 গ্লিসারালডিহাইড যে ফসফেটটা ছিল এরা বিক্রিয়া করে দুইটা যৌগ তৈরি করবে, একটা হচ্ছে ইরিথ্রোস 4 ফসফেট আর একটা হচ্ছে
জাইলুলোজ 5 ফসফেট। এই জাইলুলোজ 5 ফসফেটটা ইপিমারেজ এনজাইমের ক্রিয়ায় রাইবুলোজ 5 ফসফেটে কনভার্ট হয়ে যাবে, আর এই রাইবুলোজ 5 ফসফেটটা একটা ফসফেট নিয়ে কি হয়ে যাবে, রাইবুলোজ অন 5 বিসফসফেট। যখন অন 5 বিসফসফেট হবে তখন বিক্রিয়াটা পুনরায় চলতে থাকবে। সহজ হিসাব। ওকে, বুঝতে পারছো? বইটই কিচ্ছু পড়ার দরকার নাই, আমি যেভাবে বলছি নিজে নিজে এরকম করে বলার চেষ্টা করবা, দেখবা সহজ হয়ে গেছে, দেখবা সহজ হয়ে গেছে। ওকে, সবাই ক্লিয়ার এই পর্যন্ত? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, C4 চক্র কিন্তু একদম ছোট। তো দেখো এখানে C3 চক্রের একটু সার সংক্ষেপ দেওয়া আছে। আলোক নির্ভর পর্যায়, ওই যে ফটোসিস্টেম 1 2, ঠিক আছে, উৎপাদন হচ্ছে কি, যে এটিপি তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো, NADPH+ তৈরি হলো, এগুলো আমরা দেখলাম। তারপরে দেখো আলোক নিরপেক্ষ পর্যায়, এখানে হচ্ছে কি উৎপাদন হচ্ছে কি গ্লুকোজ, আর হচ্ছে পুনরুৎপাদন হচ্ছে রাইবুলোজ বিসফসফেট। ওকে, এবার আসো C4 চক্র। আচ্ছা ভাইয়া, C4 চক্রটা আসলে কি? এখন দুইজন বিজ্ঞানী এই C4 চক্র এতটুকুই, হ্যাস ও হচ্ছে কি বলতো স্ল্যাক। হ্যাস এবং স্ল্যাক নামে হচ্ছে দুজন বিজ্ঞানী, তোমার ভুট্টা না, সরি ভুট্টা না, ইক্ষু উদ্ভিদে, ইক্ষু মানে তো বোঝো আখ। এই হ্যাস এবং স্ল্যাক হচ্ছে আখ বা ইক্ষু উদ্ভিদে গবেষণা করে হচ্ছে এইটা আবিষ্কার করছে, বুঝতে পারছো? আবিষ্কার করছে, এই কারণে এটার আরেকটা নাম হ্যাস ও স্ল্যাক চক্র বলা হয়। তো ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদের মধ্যে। ক্লোরোপ্লাস্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট আর একটা বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট, তাদেরকে কোষও বলে, মেসোফিল কোষ বলে, বান্ডল শীত কোষও বলে। C3 চক্রের আমরা যেটা দেখলাম, এই টোটাল জিনিসটা শুধুমাত্র মেসোফিল কোষে সংগঠিত হয়, কারণ C3-তে বান্ডল শীত কোষ নাই। মেসোফিল কোষে এটা সংগঠিত হয়, C3-তে কি বান্ডল শীত কোষ নাই, বাট C4-এ মেসোফিল কোষ থাকে, বান্ডল শীত কোষ থাকে। এই কারণে কি হচ্ছে, বিক্রিয়াটা মেসোফিল কোষেও সংগঠিত হয়, বান্ডল শীত কোষেও সংগঠিত হয়। তাহলে চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানেও তুমি ঠিক সেম ওই যে রিসিভার খুঁজে বের করো, ওই আগেরটার মতো। এই দেখো রিসিভার, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি বলছি বলতো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এই যে হচ্ছে ফসফোইনল পাইরুভেট অ্যাসিড, ঠিক আছে? তাহলে কাহিনীটা বোঝার চেষ্টা করো। এটা কি পি পড়ো, PEP, ফসফোইনল পাইরুভেট। তার মানে এখানে রিসিভার কে? রিসিভার হচ্ছে এই যে ফসফোইনল কি পাইরুভিক অ্যাসিড। সে কি করতেছে? কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করতেছে, গ্রহণ করে একটা যৌগ তৈরি করতেছে, নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এই কারণে এই চক্রটার নাম হচ্ছে C4 চক্র, কারণ এর প্রথম স্থায়ী যৌগটা কি 4 কার্বন বিশিষ্ট। আর দেখো প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীত কে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওকে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো। তৈরি করার পর দেখো এই যে ডিহাইড্রোজিনেস, একটু আগে আমরা পড়ছিলাম যে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া করলে দুইটা যৌগ চিন্তা করবা। দেখো ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। কোন কোষে আছে? মেসোফিল কোষে আছে। মেসোফিল কোষ থেকে কোন কোষে গেল? বান্ডল শীত কোষে গেছে। এই দেখো বান্ডল শীত কোষে গেছে। এখানে ডি কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় কি তৈরি করতেছে? পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছে। পাইরুভিক অ্যাসিড কোন কোষে আছে? বান্ডল শীত কোষে আছে। বান্ডল শীত কোষ থেকে কোন কোষে গেল বলতো? মেসোফিল কোষে গেল। পাইরুভিক অ্যাসিড, আর আমাদেরকে বানাইতে হবে কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তার মানে একটা ফসফেট যুক্ত করা লাগবে। ফসফেট যোগ করার জন্য কি করব? দিব এটিপি। এটিপি তে কোন এনজাইম? কাইনেজ। তাহলে কি যুক্ত হয়ে যাবে? ফসফেট যুক্ত হয়ে যাবে। এই যে ছিদ্রটা দিয়ে যাতায়াত করতেছে, এটাকে আমরা বলি প্লাজমোডেসমাটা।
প্লাজমোডেসমাটা, তাই না? যে সূক্ষ্ম নলাকার ছিদ্র দ্বারা সাইটোপ্লাজমিক সংযোগ দ্বারা একটা কোষ থেকে অন্য কোষে হচ্ছে দ্রব্যাদি যাতায়াত করে প্লাজমোডেসমাটা। তার মানে কিন্তু এটা খুবই সহজ। চলো আবার আমরা একটু দেখি যে এখানে গ্রহিতাকে ফসফোইনাল পাইরুভেট, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেটা ডিহাইড্রোজেনেস এনজাইমের ক্রিয়ায় ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। মেসোফিল কোষ থেকে কোন কোষে গেছে? বান্ডল শীট কোষ। ডি কার্বক্সিলেজ এনজাইমের ক্রিয়ায় কি তৈরি হয়েছে? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডটা বান্ডল শীট কোষ থেকে কোন কোষে গেছে? মেসোফিল কোষে গেছে। কিন্তু বিক্রিয়াটাকে চালু রাখতে হলে আমাদের কি তৈরি করা লাগবে? ফসফোইনাল পাইরুভিক। তার মানে এদের সাথে কি যোগ করা লাগবে? ফসফেট যোগ করা লাগবে, তাই না? এর সাথে কি ফসফেট যোগ করা লাগবে। তার মানে এর সাথে যে আমি ফসফেট যোগ করে দিলাম, ফসফেট যোগের ক্ষেত্রে কন্ডিশন কি? এটিপি দিয়ে দিব। এটিপি দিয়ে দিলে কি ফসফেট যোগ হয়ে যাবে, দিয়ে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড হয়ে গেল, বিক্রিয়া চলতে থাকলো। তাহলে এটা হচ্ছে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা C4 এর এটা প্রথম স্থায়ী যৌগ। শেষ C4 শেষ। ওকে, এবার আসো এই যে C4 এর আবার হচ্ছে 3 প্রকার গতিপথ। C4 এর মধ্যে 3 প্রকার গতিপথ হচ্ছে লক্ষ্য করা যায়। সো 3 প্রকার গতিপথ গুলো কি আমরা একটু পড়ার চেষ্টা করি। C4 এর মধ্যে হচ্ছে 3 প্রকার গতিপথ গুলো কি? একটা হচ্ছে NADP ম্যালিক এনজাইম, আরেকটা হচ্ছে NAD ম্যালিক এনজাইম, আরেকটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস। এত বড়টা আমি লিখলাম না, ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস। একটা হচ্ছে NAD ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস এনজাইম। এই 3 প্রকার গতিপথ লক্ষ্য করা যায়। তো এই এক্সাম্পল গুলো হচ্ছে মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট ওয়ান মনে রাখবে, এটা NAD, এটার এক্সাম্পল হচ্ছে মিল্লাত, কাউন আর হচ্ছে চীনা। আচ্ছা, আর এটার এক্সাম্পল হচ্ছে গিনি ঘাস। তাহলে ভাই এটা কিভাবে মনে রাখবা? মিল্লাত, কাউন, চীনা মনে রাখবা। আমি কাউরে চিনি না, ঠিক আছে? আমি কাউরে চিনি না, আমি কাউরে চিনি না, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমির ম দিয়ে হচ্ছে কি মিল্লাত, এই কাউরে ক দিয়ে কাউন, আর চিনি না দিয়ে হচ্ছে কি চীনা। তার মানে NAD এর এক্সাম্পল হচ্ছে আমি কাউরে চিনি না। NAD এর এক্সাম্পল মানে কি বলতো? আমি কাউরে চিনি না, তাহলে কি মিল্লাত, কাউন, চীনা। আর হচ্ছে পি ফসফোইনাল পাইরুভেট কার্বক্সি কাইনেস, এটা হচ্ছে কি গিনি ঘাস। আর হচ্ছে NADP হচ্ছে তোমার ভুট্টা, ইক্ষু, সরগাম, ক্র্যাব ঘাস। ভুট্টা, ইক্ষু, সরগাম আর হচ্ছে কি বলতো? ক্র্যাব ঘাস। তাহলে C4 গেল। এবার আসো C3 আর C4 এর মধ্যে আমরা একটা কম্পারিজনে যাই, একটা তুলনামূলক হচ্ছে আমরা কম্পারিজনে যাই। ফার্স্ট ওয়ান দেখো C3 তে কি কি ঘটতেছিল। দেখো মেসোফিল কোষ আছে C3 তে, তাই না? আর C4 এ মেসোফিল ও বান্ডল শীট উভয় প্রকার কোষই আছে। তোমাদের কিন্তু একটা ম্যাজিক দেখাবো আমি এই 2 মিনিটের মধ্যে। মেসোফিল এবং বান্ডল শীট কোষ দুটাই আছে। তারপরে একটি শব্দ আছে ক্র্যান্স অ্যানাটমি। ক্র্যান্স অ্যানাটমি, আচ্ছা ক্র্যান্স অ্যানাটমিটা কি বোঝার চেষ্টা করো। বান্ডল শীট কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ থাকে সেটাকে ক্র্যান্স অ্যানাটমি বলে। বান্ডল শীট কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ সেটাকে আমরা কি বলে থাকি? ক্র্যান্স অ্যানাটমি বলি। তাহলে C3 তে তো কি বান্ডল শীট কোষই নাই, তার মানে এদের ক্র্যান্স অ্যানাটমি নাই। C4 এ কি বান্ডল শীট কোষ আছে, তার মানে হচ্ছে কি এদের ক্র্যান্স অ্যানাটমি আছে। এদের কি বলতো? ক্র্যান্স অ্যানাটমি আছে। ওকে, এরপরে আসো প্রথম CO2 গ্রহীতা। CO2 গ্রহীতা এখানে কি RUBP15 রাইবুলোজ 15 বিসফসফেট। এখানে কি PEP ফসফোইনল পাইরুভেট। তারপরে দেখো প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ কি? এখানে 3PGA 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই না? আর এটা হচ্ছে 4OAA 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই না? তাহলে দেখো এদের ক্লোরোপ্লাস্ট কিন্তু এক প্রকার, এদের ক্লোরোপ্লাস্ট হচ্ছে কয় প্রকার বলতো?
দুই প্রকার। ওকে, তারপরে আসা হচ্ছে ফটো রেসপিরেশন ঘটে। এটা কি আমি পরে বুঝাবো, এই টপিক্সের পরেই আছে। আপাতত জাস্ট ধরো ফটো রেসপিরেশন ঘটে, আর এখানে হচ্ছে ঘটে না, এটা নিয়ে জিজ্ঞেস করো না, এটা আমি একটু পরেই বুঝাচ্ছি। ফটো রেসপিরেশন ঘটে না। এবার আসে টেম্পারেচার। C3 এর অপটিমাম টেম্পারেচার কত, C4 এর অপটিমাম টেম্পারেচার কত। চলো ম্যাজিক দেখাই আমরা। এই উভয় পাশে লিখো 0 থেকে 5, উভয় পাশে লিখো কি 0 থেকে 5, লিখছো? এবার বলো তো 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা কতগুলো? 1 2 3 4, তাই না? 1 2 3 4, 0 থেকে 5, 0 থেকে 5, তাহলে এদের মধ্যবর্তী সংখ্যা কত? 1 2 3 4। তাহলে এই যে 1 2 3 4 হয়ে গেল টেম্পারেচার। 10 থেকে 25, 30 থেকে কি বলতো 45 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, হয়ে গেল। তারপরে আসা হচ্ছে যে এই C3 চক্রটা সম্পন্ন হওয়ার জন্য বায়ুমণ্ডলে তোমার হচ্ছে মিনিমাম 50 ppm হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব থাকা লাগবে, আর এভারেজ ভ্যালু হচ্ছে 50 থেকে 150 ppm। তার মানে মিনিমাম হচ্ছে এটা 50, আর এই C4 এর জন্য 0.10 থেকে 10 ppm, তার মানে মিনিমাম হচ্ছে কি 0.10 ppm। ওকে, ম্যাজিক দেখছো তোমরা সবাই? তাহলে দেখো এটা হয়ে যায়। এবার হচ্ছে C4 চক্রের 16টা গোত্র হচ্ছে C4 চক্রে আবিষ্কার হয়েছে। তার মধ্যে কিছু এক্সাম্পল আমরা মনে রাখবো। সে মনে রাখবে এইভাবে: আখি, মনকে, দুইবার, ভুয়া, চিঠি দিল। আখি মনকে দুইবার ভুয়া চিঠি দিল। এই আখি দিয়ে হচ্ছে আখ, আখ মানে তো বোঝো ইক্ষু। মন মুথা ঘাস, মুথা ঘাস, নট শাক। দুইবার দিয়ে হচ্ছে দুর্ভা ঘাস, ভুয়া দিয়ে হচ্ছে ভুট্টা, চিঠি দিয়ে চীনা বাদাম, চীনা বাদাম। তার মানে দেখো আমরা কি লিখছি, আখি মনকে দুইবার ভুয়া চিঠি দিল, আখি দিয়ে আখ, মুথা ঘাস, তারপর হচ্ছে ন দিয়ে নট শাক, দুইবার দিয়ে দুর্ভা ঘাস, ভুয়া দিয়ে ভুট্টা, চিঠি দিয়ে হচ্ছে কি বলতো চীনা বাদাম। সহজ হিসাব, আমরা এক্সাম্পল গুলো হচ্ছে কি শিখে ফেললাম, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের C3 এবং হচ্ছে C4 চক্র শেষ। এবার আসো আমরা পড়েছি ক্যাম। ক্যাম মানে হচ্ছে ক্র্যাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্র্যাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা বেসিক্যালি একটা গোত্র আছে, গোত্রটার নাম হচ্ছে ক্রাসুলেসি, মানে এই যে পাথরকুচি উদ্ভিদটা যে গোত্রের, এই ক্রাসুলেসি গোত্রে হচ্ছে এই ধরনের চক্র দেখা যায়। এটা বেসিক্যালি C4 চক্র, জাস্ট একটু পার্থক্য এখানে ক্র্যাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজমটা, ক্র্যাসুলিয়ান অ্যাসিডটা দেখা যায় আর কি। তো এটা প্রথম স্থায়ী যৌগ কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, বুঝতে পারছো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম যৌগ কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেম C4 এর মতো, ঠিক আছে? আবার পাঁচ কার্বন ডাই অক্সাইড গ্রহীতা ফসফোইনাল পাইরুভেট। ফসফোইনাল কি বলতো পাইরুভেট। তাহলে এদের এক্সাম্পল কি কি? পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর, ঠিক আছে? পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর, অর্কিড, এরা হচ্ছে ক্যাম চক্রের এক্সাম্পল। তাহলে এটার নাম কেন ক্যাম? কারণ হচ্ছে ক্র্যাসুলেসি গোত্রে এই চক্রটা পাওয়া যায়, ক্র্যাসুলেসি গোত্রে এই চক্রটা পাওয়া যায়। পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর, আর হচ্ছে কি অর্কিড। শেষ। প্রথম এটা হচ্ছে কি স্থায়ী, স্থায়ী যৌগ, এটা হচ্ছে কি CO2 গ্রহীতা, CO2 গ্রহীতা। ওকে, আচ্ছা C3 C4 এর কাহিনী শেষ। এরপরে একটু আছে, 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিব। আগে সবাই বলো যে C3 C4 সবাই ক্লিয়ার কিনা, বলো C3 এবং C4 ক্লিয়ার কিনা, এটা আগে বলো।
C3H4 এ কারো কোনো ঝামেলা আছে কিনা বলে ফেলো। এই যে আমরা কিন্তু এই টোটাল জিনিসটাই পড়ে ফেলছি। এই যে এটা খেয়াল করো, এই যে চক্রীয় অচক্রীয় C3C4 কেন সব একদম সুন্দর করে সিকোয়েন্স মেইনটেইন করে কিন্তু আমি একদম গুছিয়ে গুছিয়ে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? যারা এরপরও ক্লিয়ার না তারা ক্লাসটা আবার দেখবা, বই পড়ার দরকার নাই, বই পড়লে কিচ্ছু বুঝবা না। যে ক্লাস দেখে বুঝো নাই সে বই পড়লে কিচ্ছু বুঝবা না। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হলে ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাবো সবসময় ক্লিয়ার। এবার আসো ফটো রেসপিরেশন। ওই যে আমরা বলছিলাম যে ফটো রেসপিরেশন নিয়ে আমরা একটু পরে কথা বলবো। শব্দ ভাঙাও, শব্দ ভাঙাও। ফটো মানে কি আলো, রেসপিরেশন মানে কি শ্বসন। তার মানে কি দাঁড়াচ্ছে? আলোর উপস্থিতিতে শ্বসন। শ্বসন মানে কি? অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। আলোর উপস্থিতিতে শ্বসন। এখন মনে করো এই যে কিছু কন্ডিশন দাঁড়াইলো, এটা একটা আম গাছ, এটা তো একটা কি C3 উদ্ভিদ, ঠিক আছে? এখন মনে করো একটা কন্ডিশন, তিনটা কন্ডিশন দিব আমরা, ঠিক আছে? যে তীব্র আলো মানে অনেক গরম, তীব্র আলো বা হচ্ছে কি উচ্চ তাপমাত্রা, যেটাকে আমরা বলি তীব্র আলো বা হচ্ছে কি উচ্চ তাপমাত্রা, এমন হলো। তারপরে দেখো হচ্ছে ক্লোরোপ্লাস্টে অক্সিজেন বেশি, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার অক্সিজেন বেশি মানে কি কার্বন ডাই অক্সাইড কম, ক্লোরোপ্লাস্টে CO2 কম। দেখো কাহিনী কি হয়েছে, এটা আম গাছ, অনেক গরম, গরমের দিনে তীব্র আলো উচ্চ তাপমাত্রা, এই আম গাছের ক্লোরোপ্লাস্টে অক্সিজেন বেশি হয়ে গেছে, তারপরে কার্বন ডাই অক্সাইড কি কম হয়ে গেছে। তখন এই যে তোমার কার্বন ডাই অক্সাইড হচ্ছে যেটা করবে, ঠিক আছে, যে তোমার ওই যে আমরা দেখছিলাম না যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, তখন উদ্ভিদ কি করবে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে না। তখন উদ্ভিদ হচ্ছে কি এই কন্ডিশন গুলো চলে আসলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে না। গ্রহণ না করে সে কি গ্রহণ করবে? অক্সিজেন গ্রহণ করবে। এবার চিন্তা করো তো, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করতেছিল কি রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে, এখন সে তো কার্বন ডাই অক্সাইড নিল না, নিল কি অক্সিজেনকে। তাহলে অক্সিজেন বিক্রিয়া করবে কার সাথে? RuBP1,5, রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কে বিক্রিয়া করলো? অক্সিজেন বিক্রিয়া করলো, ঠিক আছে? অক্সিজেন বিক্রিয়া করে কি যৌগ তৈরি করলো? গ্লাইকোলেট তৈরি করলো, গ্লাইকোলেট হচ্ছে তৈরি করলো। তো দেখো এই ঘটনা যদি কোনো উদ্ভিদে ঘটে তাহলে ফটোসিনথেসিস 25% হ্রাস পায়। ফটোসিনথেসিস 25% হচ্ছে কি হ্রাস পাবে। অর্থাৎ আমরা বলতে পারি C3 উদ্ভিদের ক্ষেত্রে ফটো রেসপিরেশন সংঘটিত হলে তার ফটোসিনথেসিসের হার বা সালোক সংশ্লেষণের হার 25% কি বলতো কমে যাবে। তাহলে আমরা কি কি কন্ডিশন দিছি একদম সহজ করে কিন্তু বলছি। যে মনে করো একটা আম গাছ, অনেক দিনের তাপমাত্রা অনেক বেশি, এর ক্লোরোপ্লাস্টে অক্সিজেন বেশি হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড কম হয়ে গেছে, ঠিক আছে? অক্সিজেনের পরিমাণ হচ্ছে বেশি হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি কম হয়ে গেছে। তখন সে কি করতেছে? তখন সে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেন গ্রহণ করতেছে। গ্রহণ করে সে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে গ্লাইকোলেট তৈরি করতেছে। গ্লাইকোলেট তৈরি করলে হচ্ছে এখানে ফটোসিনথেসিসের হার কত পার্সেন্ট কমে যাচ্ছে? 25% কমে যাচ্ছে। তাহলে এখানে তিনটা জিনিস ভূমিকা পালন করে, ক্লোরোপ্লাস্ট, অক্সিজন এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মনে রাখবা কম, এই ফটো রেসপিরেশনে কম সহায়তা করে। ফটো রেসপিরেশনে কম, COM কম, C দিয়ে ক্লোরোপ্লাস্ট, O দিয়ে অক্সিজন আর M দিয়ে কি বলতো? মাইটোকন্ড্রিয়া। M দিয়ে মাইটোকন্ড্রিয়া, একদম সহজ হিসাব। ওকে, এবার আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস। এই যে এই বিক্রিয়াটা খেয়াল করো, দাঁড়াও আমরা বিক্রিয়াটাতে যাচ্ছি। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে এই অক্সিজেনের উৎসটা কি? বিজ্ঞানীরা এইটা হচ্ছে প্রমাণ করছে। তো বিজ্ঞানীরা এইটা প্রমাণ করতে গিয়ে হচ্ছে বিজ্ঞানীরা হচ্ছে বেশ কিছু জিনিস নিয়ে হচ্ছে কথাবার্তা বলছেন। তো একজন বিজ্ঞানী হচ্ছে রবিন হিল, ঠিক আছে? তো সবার পরীক্ষা থেকেই মোটামুটি না শিওর হয়ে গেছে
একজনের পরীক্ষা থেকে শিওর, বাকি দুইজনের পরীক্ষা থেকে মোটামুটি শিওর। শিওর হয়ে গেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি বলতো? পানি। তাহলে দেখো যে হিল বিক্রিয়া, এটা কে প্রমাণ করছে? রবিন হিল। তারপর দেখো ভ্যান নিল। ভ্যান নিল হচ্ছে কি সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এই কথাটা মনে রাখতে হবে যে সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কে প্রমাণ করছে? ভ্যান নিল প্রমাণ করছে। তারপরে দেখো এই পরীক্ষাটা থেকে সবচেয়ে বেশি নিশ্চিত হওয়া গেছে, 100% নিশ্চিত হওয়া গেছে স্যামুয়েল রুবেন এবং কামেনের পরীক্ষা থেকে তেজস্ক্রিয় অক্সিজেন 18 দ্বারা পানির অক্সিজেনকে হচ্ছে চিহ্নিত করা গেছে। তার মানে তোমাকে যদি এই সবগুলো অপশনই পরীক্ষা দেয় যে কোন পরীক্ষা থেকে প্রমাণিত হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি, তাহলে অ্যান্সারটা হবে কি স্যামুয়েল রুবেন এবং কামেনের পরীক্ষা, কারণ এইটা সবচেয়ে বেশি হচ্ছে কি অ্যাকুরেট। ওকে, এটা গেল। তারপর আসো লিমিটিং ফ্যাক্টর বা হচ্ছে সীমাবদ্ধতার সূত্র। আচ্ছা, লিমিটিং ফ্যাক্টরটা কি? একদম খাঁটি বাংলা ভাষায় কোনো একটা উপাদান ন্যূনতম পরিমাণে উপস্থিত থেকে যদি একটা উদ্ভিদের হচ্ছে তোমার কি বলে প্রক্রিয়া, উদ্ভিদের যে ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোতে যদি প্রভাব ফেলতে পারে তখন সেই জিনিসটাকে আমরা বলবো লিমিটিং ফ্যাক্টর। তার মানে আমরা কি বলছি বলতো, যে কোনো একটা উপাদান ন্যূনতম পরিমাণে উপস্থিত থেকে যদি সে হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে হচ্ছে প্রভাব বিস্তার করে তখন আমরা তাকে বলি হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তাহলে দেখো এই লিমিটিং ফ্যাক্টরের সূত্রটা কে দিছে? লিভিক দিছে, ল অফ মিনিমাম। ওই যে বললাম না ন্যূনতম মিনিমাম। তাহলে লিমিটিং ফ্যাক্টর গুলো কি কি? পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে, কার্বন ডাইঅক্সাইড, আলো, তাপ, পানি, অক্সিজেন। তাপ, পানি, অক্সিজেন, অর্থাৎ এরা যদি সামান্য পরিমাণেও থাকে তাহলে তার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস কি হয়ে যাবে? উদ্ভিদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মানে তোমরা কিন্তু এই জিনিসটাই ধরতে পারো না যে আসলে লিমিটিং ফ্যাক্টরটা কি। অর্থাৎ কোন একটা উপাদান যদি ন্যূনতম পরিমাণে উপস্থিত থেকে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসে পরিবর্তন আনতে পারে তখন আমরা তাদেরকে বলি হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এটা কে? লিভিক হচ্ছে ল অফ মিনিমাম, এখানে যে সূত্রমূত্র বলছে। তারপরে দেখো, তারপরে আরেকজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ব্ল্যাকম্যান, ওই যে সালোক সংশ্লেষণের ওখানে যে ব্ল্যাকম্যানের কথা বলছিলাম, উনি কি বলছে? ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্র, ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্র, এইটা হচ্ছে দিছে। এগুলো একটু পড়বা। এবার আসো প্রভাবক। ওই যে বরাবরের মতোই আমরা হচ্ছে শুধুমাত্র হচ্ছে ব্যস্তানুপাতিক প্রভাবক গুলো নিয়ে পড়বো। তাহলে সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক প্রভাবক সব সমানুপাতিক গুলো তো পরীক্ষায় আসবে না, পরীক্ষা দিবে কি? ব্যস্তানুপাতিক। তার মানে সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক প্রভাবক, সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক প্রভাবক কি কি হতে পারে বলতো? শর্করা, কি বলতো? শর্করা। তারপরে হচ্ছে কি? অক্সিজেন। অর্থাৎ পরিবেশে যদি অক্সিজেন বেশি থাকে তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে। উদ্ভিদের ভিতরে যদি শর্করার পরিমাণ বেশি থাকে সালোক সংশ্লেষণ কি বলতো? কমে যাবে। তার মানে সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক প্রভাবক হলো শর্করা আর হচ্ছে কি? অক্সিজেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।